কোনো শেয়ারের প্রমোটার যদি সেই শেয়ারকে বাই করা শুরু করে দেয়, মানে অলরেডি তার কাছে কিছু স্টেক রয়েছে, এবার সে আরও বেশি স্টেক নিজে বাড়ানোর চেষ্টা করছে, এটাকে মার্কেট কিভাবে দেখে? বেশিরভাগ সময় এই জিনিসটাকে মার্কেট পজিটিভলি দেখে, কারণ তাদের মনে হয় যে শেয়ারে ফান্ডামেন্টাল ভালো থাকার জন্য কোম্পানি বাইব্যাক করছে কিংবা প্রমোটার নিজের হোল্ডিং বাড়াচ্ছে। কিন্তু এখানেও মাঝে মাঝে কিছু ট্র্যাপ থাকে। সেই ট্র্যাপগুলো যেহেতু রিটেলাররা অত ইনভেস্টিগেট করে না, সেই জন্য মাঝে মাঝে তারা সেই ট্র্যাপে পড়ে যায়। তো কিছু কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখে বোঝা যায় যে কোনটি জেনুইন বাইক, মানে প্রমোটার নিজে জেনুইনলি মানে হোল্ডিং বাড়াচ্ছে, আর কোনোটাতে প্রমোটার চেষ্টা করছে যে লোককে একটু লুর করে নিয়ে এসে ফাঁসিয়ে দেওয়ার। সেই জিনিসটা একটু বুঝতে হবে। এটা খুব সিম্পল কনসেপ্ট, কিন্তু মাঝে মাঝে আমরা কি হয়, লোভের চশমাটা চোখে নিয়ে নিই, সেই জন্য আমরা লস করি। রিটেলারদের এটাই প্রবলেম, ঠিক আছে? তারা খুব অল্প সময়ে খুব বেশি টাকা অর্জন করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে গিয়ে তারা বিভিন্ন ধরনের ট্র্যাপে পড়ে যায়। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ, তোমরা এসো প্রতীক স্পিক্স। যারা এই চ্যানেলে প্রথমবার আমাকে দেখছো তাদেরকে একটি অনুরোধ থাকবে, চ্যানেলটিকে একবারের জন্য হলেও সাবস্ক্রাইব করে নেবে। আর যারা অলরেডি আমার ওয়াচার রয়েছে, যারা ভিউয়ার রয়েছে, তাদেরকে একটি অনুরোধ করব, প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবে। ভিডিওতে যদি লাইক পড়ে তাহলে আমার ইন্সপিরেশন বাড়ে এবং নতুন ভালো ভিডিও নিয়ে আসতে সাহায্য করে। তো আজকে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে কথা হচ্ছে যে আমরা কোথা থেকে বুঝবো যে প্রমোটারের হোল্ডিং বাড়ছে না কমছে। আমরা চলে আসবো স্ক্রিনারে। স্ক্রিনার হচ্ছে আমরা একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। এই যে পার্টিকুলার জায়গাটি দেখা যাচ্ছে, এটি স্ক্রিন বলে। স্ক্রিনের ভেতরে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি এবং সেই অনুযায়ী বিভিন্ন কোম্পানিগুলো ফিল্টার হয়ে আসে। তো মার্কেট ক্যাপিটালাইজেশন আমি এখানে রেখেছি 1000। 1000 হচ্ছে মানে স্মল ক্যাপই, কিন্তু 1000-এর নিচেগুলো মাইক্রো ক্যাপ হয়ে যায়, তো স্মল ক্যাপেরই আমি ধরে নিচ্ছি। তারপরে আমি রেখেছি যে প্রাইস টু আর্নিং পিই রেশিও 30-র নিচে হবে। যদি আমি এর থেকে বেশি রাখি তাহলে কী হবে? যদি আমি তার থেকে বেশি সাপোজ 50 রাখি, তাহলে আমি এরকম শেয়ার পাবো যেগুলো রিসেন্টলি র্যালি দিয়েছে, কারণ প্রাইসটি তাদের হুট করে বেড়ে যায়। তো আমি সেটা চাচ্ছি না, আমি একটু স্টেবল চাচ্ছি, সেজন্য আমি 30 রেখেছি পিইকে। নেক্সট রিটার্ন অন ক্যাপিটাল আমি দিয়েছি 20, কারণ রিটার্ন অন ক্যাপিটাল যদি 20-র কম হয় তাহলে পরে হয় খুব বড় জায়েন্ট আমরা পাবো, নইলে পরে সেই কোম্পানি হয়তো খুব একটা ভালো ফান্ডামেন্টালস নেই। আর চেঞ্জ ইন প্রমোটার হোল্ডিং আমি 0.5 দিয়েছি, তোমরা 0.3ও রাখতে পারো, 0.2ও রাখতে পারো। আমার মনে হয় 0.5 একটা নোটিশেবল অ্যামাউন্ট, তবে 0.3ও তোমরা ব্যবহার করতে পারো। আজকে জাস্ট এই ভিডিওতে এক্সাম্পলের জন্য আমি 0.5 নিয়ে দেখছি। তোমরা যখন নিজে রিসার্চ করবে, অবশ্যই নিজে রিসার্চ করবে, তখন তোমরা বিভিন্ন ভ্যালু নিয়ে দেখতে পারো। এবার এই কোয়ালিটিকে যদি আমি রান করি তো আমি কয়েকটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টগুলোর পরে আমরা বিভিন্ন কোম্পানির একটি একটি করে যাব কোম্পানির ভেতরে, এবং সেখানে গিয়ে দেখব তার ভেতরে কীরকম প্যাটার্নগুলো দেখা যাচ্ছে, কবে বাই করেছে, কেন বাই করেছে হয়তো উত্তর আমরা পাবো না, কিন্তু কবে কবে বাই করেছে, তার বাইংয়ের প্যাটার্নটা কীরকম, যেই সময় বাই করেছে সেই সময় মার্কেট কীরকম রিয়্যাক্ট করেছে, সেটি তার চার্টে আমরা দেখতে পাবো। তো আমরা এই কোয়ালিটি রান করি। আমরা এখানে 5টি রেজাল্ট পেলাম, ঠিক আছে? মানে অনেক রেজাল্ট আসতে পারতো যদি আমরা বিভিন্ন রকম ভ্যালু দিতাম। এবার এই 5টি কোম্পানির ভেতরে আমি একটা দুটো কোম্পানি নিয়ে ডিসকাস করব। সবার প্রথমে যে কোম্পানিটি রয়েছে সিগনেটি টেকনোলজিস লিমিটেড। এই কোম্পানিটি যদি আমরা ইনভেস্টর প্রোফাইলে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিতে একটি ডাইভার্সিফাইড ইনভেস্টর রয়েছে। তার মানে কী রয়েছে? প্রমোটার রয়েছে, ফরেনার ইনস্টিটিউশনগুলো রয়েছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনগুলো রয়েছে, পাবলিকের কাছেও রয়েছে, ঠিক আছে? এবার এই কোম্পানিতে টোটাল শেয়ার হোল্ডার 25,470। তার মানে কোম্পানিতে লিকুইডিটির হালকা প্রবলেম হতে পারে, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য কি? এই ভিডিওতে আমরা মেন উদ্দেশ্য হচ্ছে প্রমোটার হোল্ডিং কীরকম বেড়েছে, কতটা বেড়েছে সেটা দেখা। মার্চ 2022-এ 33.9, সেখান থেকে বাই হয়েছে, বেড়েছে কত? 35.25, আবার বাই হয়েছে 36.81, কনস্ট্যান্ট রয়েছে, একটু কমেছে, হালকা একটু কমেছে, হালকা একটু কমেছে, কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্ট, অনেকটা সেল হয়েছে এবং দুম করে আবার অনেকটাই বেশি বাই হয়েছে। তার মানে কোম্পানি একটা সময় বাই করছিল, তারপরে একটা সময় কোম্পানিকে সেল করতে হয়েছে। এবার কোম্পানি অনেকটা বেশি, প্রায় 30%-এর মতন দুম করে বাই করেছে। এখানে
আমাদেরকে এবার বুঝতে হবে যে কোম্পানির এই বাইংয়ের সাথে চার্টের কী সম্পর্ক। মানে কোম্পানির যে ডিসেম্বর কোয়ার্টারের কথা হচ্ছে, তো ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানি যে বাই করেছে, তো ডিসেম্বর কোয়ার্টারে কী কী থাকছে আমার, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে এই 3 মাস, প্রায় এই 3 মাস কোম্পানি বাই করেছে এবং তারপরে একটা র্যালি এসছে, তারপরে সেটা ডাম্প হয়ে গেছে শেয়ারটি। তার মানে এখানে একটা জিনিস বুঝতে হবে, এই যে হিউজ বাইব্যাক হয়েছে সেটার যখন খবর পাবলিকের কাছে এসছে, পাবলিক এক্সাইটেড হয়েছে, এন্ট্রি নিয়েছে এবং শেয়ারটিকে আলটিমেটলি পাম্প অ্যান্ড ডাম্প এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো আমাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে, কারণ এগুলো একটা প্রবলেম। কারণ হতে পারে, আমি জানি না শিওরলি যে এই কোম্পানিতে অ্যাকচুয়ালি কী হয়েছে, কিন্তু এরকম হতে পারে যে কোম্পানি হয়তো আরও আগে কোথাও বাই করে রেখেছিল এবং কোম্পানির নিজের প্রোফাইল দিয়ে এখানে বাই করেছে, এখানে হয়তো বাই করেছে থার্ড পার্টি দিয়ে, ঠিক আছে, আর এখানে নিজের প্রোফাইল দিয়ে কোম্পানি অ্যাকাউন্ট থেকে এখানে বাই করেছে। তার ফলে রিটেলারদের আবেগ বেড়েছিল এবং এখান থেকে এটা ডাম্প হয়ে চলে গেছে, এরকম হতে পারে। তো এটাকে আমরা সিধাসিধি বলে দেবো ট্র্যাপ। তার মানে এই যে পার্টিকুলার শেয়ারটি এই বিহেভিয়ার আমাদেরকে দেখিয়েছে, যেটা ইরেগুলার বাইংয়ের বিহেভিয়ার, তো আমাদেরকে এরকম ইরেগুলার বাইংয়ের বিহেভিয়ার থেকে দূরে থাকতে হবে। নেক্সট আমরা চলে আসি মহারাষ্ট্র সিমলেস। এই কোম্পানি যদি ইনভেস্টর পোর্টফোলিও দেখি, এটাও একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও রয়েছে। তো এখানে কোম্পানি বাই করেছে, এখান থেকে এই কোয়ার্টার বাই, আবার বাই করেছে, কনস্ট্যান্ট, হালকা বাই হয়েছে, কনস্ট্যান্ট, হালকা বাই হয়েছে, কনস্ট্যান্ট, হালকা বাই হয়েছে, হালকা বাই হয়েছে, হালকা বাই হয়েছে। তার মানে মোটামুটি কোম্পানি বাই করছে। মানে কটা কোয়ার্টারে দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, মোটামুটি 8টি কোয়ার্টারে বাই হয়েছে গত 3 বছরে এবং বাকি কোয়ার্টারগুলিতে সেলিং আসেনি, কনস্ট্যান্ট ছিল। তার মানে কোম্পানি যে বাই করছে সেটা রেগুলার, ইরেগুলারিটি এখানে নেই। তো এটার সাথে চার্টের কী সম্পর্ক সেটাও আমরা দেখব। যেহেতু 3 বছরে এটা বাই হয়েছে, তো আমি মোটামুটি 3 বছরের চার্টটি এখান থেকে খুলবো। 3 বছর যদি আমরা চার্ট খুলি তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পারবো যে এখানে একটা লম্বা ফেজ অবধি কোম্পানি একটা জোনের ভেতরেই ছিল, তার থেকে খুব উপরে কোম্পানি যায়নি এবং তারপরে কোম্পানিতে একটা হিউজ আপসাইড এসছে এবং তারপরেও যখন কোম্পানি পড়েছে তখনও কিন্তু কোম্পানি ভেতরে শেয়ারগুলি তারা বাই করেছে, মানে আরেকটি জোনে চলে এসছে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে এক একটি জোন। এই জোনগুলিতে কি হয়, উপরে একটা রেজিস্ট্যান্স চলে আসে, নিচে একটা সাপোর্ট চলে আসে এবং কোম্পানি যখন বাই করেছে, কোম্পানি চুজ করেছে যখন মার্কেটে তার প্রাইসটা নিচের দিকে আসবে তখনই সে বাই করবে। এরকম সিচুয়েশন আমরা বলতে পারি যে কোম্পানি বাইংটা জেনুইন। এরপরে এই পার্টিকুলার শেয়ারটি অ্যাড হয়ে যাবে কোথায়, আমাদের ওয়াচ লিস্টে। আমরা কিন্তু ফট করে বাই করব না। এটি একটি পজিটিভ পয়েন্ট হয়ে জুড়ে গেল যে এই কোম্পানি রেগুলার ইন্টারভালে বাই করতে থাকে। এরপরে কোম্পানি আদার ফান্ডামেন্টালসগুলো আছে, যেই ফান্ডামেন্টালসগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখব। তারপরে যদি আমাদের মনে হয় যে ইনভেস্ট করব, তাহলে আমরা সেখানে ইনভেস্ট করতে পারি। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, যখন কোনো কোম্পানি প্রাইস সাডেনলি ফল করে সেক্ষেত্রেও কোম্পানি বাই করে। কখনো কখনো কোম্পানি ফেক ব্রেকআউট দেখানোর জন্য বাই করে, কখনো কখনো পজিটিভ সেন্টিমেন্ট ফিরিয়ে আনার জন্য প্রমোটাররা বাই করতে থাকে। তো সেই জিনিসগুলোকে আমরা বুঝতে গেলে এটা বুঝতে হবে যে কোম্পানি বাই করার রিজন কী, সেটা আমাদের দুটো জিনিস বলে দেবে, যেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন ওভার দ্য পিরিয়ড অফ কোয়ার্টার্স কীরকম ছিল এবং তার চার্ট প্যাটার্ন তার শেয়ার হোল্ডিং প্যাটার্নকে কতটা সাপোর্ট করছে। নেক্সট আমরা আরেকটি কোম্পানি দেখে নিই, বিষ্ণু কেমিক্যালস। এটা যদি আমরা ইনভেস্টর প্যাটার্ন দেখি তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি ফরেনার, ডোমেস্টিক এবং রিটেলার এটা বেশ ভালো জমায়েত রয়েছে। এখানে শুরুর দিকে 75% ছিল, কনস্ট্যান্ট অনেক দিন 75%ই ছিল, তারপর একটু সেল এসছে, কনস্ট্যান্ট আবার একটু বাই হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি সেলিং কোথায় এসে, জুন 2023 থেকে সেপ্টেম্বর 2023 পর্যন্ত সেল এসছে এবং মার্চ 2025 কোয়ার্টারে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে বাইং এসছে। তার মানে যে বাইংটা যে রেগুলার তা নয়, শুরু হয়েছে, হতে পারে এটাই ফার্স্ট বাইং এবং এরপর থেকে কন্টিনিউয়াস বাই হবে। কিন্তু চার্ট কী বলছে সেটা একবার দেখব। জুন থেকে সেপ্টেম্বর 2023 এখানে কোম্পানি করেছিল কি, সেল করেছিল। আবার এই জানুয়ারি থেকে এই মার্চের ভেতরে কোম্পানি কী করেছে, বাই করেছে। এবার দুটোতেই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দুটোতেই যে খুব বেশি
মার্কেটে সুইং এসছে কিংবা মার্কেটে খুব বেশি ক্র্যাশ এসছে এরকম কিচ্ছু হয়নি। কোম্পানিতে যখনই মানে একটা হালকা জোনের ভেতরে কোম্পানি ট্রেড করে সেই সব সময় এই কোম্পানিগুলো বাই করে। তো এদের মেনলি টেন্ডেন্সি কি একটা ব্রেকআউট দেওয়া, এখান থেকে একটা হাই ব্রেকআউট দেওয়া। তবে এখানে একটা জিনিস দেখতে হবে, যখন এটা সেল হয়েছে, সেল হওয়ার পরে কিন্তু একটু কারেকশন এসছে লং টার্মে, কিন্তু সেটা কিন্তু খুব শার্পলি রিকভার হয়েছে। তো পার্টিকুলার এই কোম্পানিটির ক্ষেত্রে বাইং আর সেলিংয়ের উপর জন্য খুব একটা ডিফারেন্স আমরা এখনও দেখিনি, কারণ রেগুলার হিসাবে সেরকম না বাই হয়েছে না এটা লার্জ কোয়ান্টিটি সেল হয়েছে, সেরকম কিচ্ছু হয়নি। সেজন্য আমরা এগুলোতে সেরকম কোনো বাইং আর সেলিংয়ের এফেক্ট দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, এইভাবেই আমরা বিভিন্ন কোম্পানির যখন আমরা বাইংয়ের প্যাটার্নগুলো দেখব, প্রোমোটার হোল্ডিংয়ের প্যাটার্নগুলো দেখব, তো আমরা ফার্স্টে দেখব রেগুলার বাইং কিনা, সেকেন্ড দেখব কীরকম কোয়ান্টিটিতে বাই হচ্ছে। কখন আমরা দেখছি যে একবারে 30% বাই হচ্ছে, তো সেটা হয়তো আমাদের পক্ষে ভালো নয়। আবার কখনো আমরা দেখছি যে অনেক দিন বাই হয়নি, হঠাৎ করে একবার বাই হয়েছে, সেটাও হয়তো আমাদের কোনো এফেক্ট দেবে না। আমাদেরকে এফেক্ট কোনটা দেবে ইন দ্য লং টার্ম, কিংবা যদি আমরা সুইংও করি 3-4 মাসে, সেই দিকেও আমাদের দেখতে হবে যে রেগুলার পিরিয়ডে বাই হচ্ছে কিনা এবং রেগুলার কোয়ান্টিটিটা কি সেম রয়েছে, মানে সেম পার্সেন্টেজে বাড়ছে কিনা, হালকা অল্প অল্প করে বাড়ছে কিনা। যদি সেই জিনিসগুলো ঠিক থাকে তাহলে পরে নেক্সট আমাদের স্টেপ হচ্ছে ফান্ডামেন্টালস কতটা ভালো রয়েছে কোম্পানিগুলোর। যদি কোম্পানির ফান্ডামেন্টালসগুলো ভালো থাকে তাহলে সেটা একটা পজিটিভ সাইন হবে এবং আমরা সেখানে নিজেদের ইনভেস্টমেন্ট কিংবা সুইং ট্রেডের জন্য কোম্পানিগুলোকে সঠিক লেভেলে নিতে পারি। তবে ইনভেস্ট করার আগে অবশ্যই একবার নিজেরা ভালো করে টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নেবে। আর আশা করি এই ভিডিওতে তোমরা কিছু শিখতে পেরেছো। যদি শিখতে পেরে থাকো তো অবশ্যই একটা লাইক করে দাও। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।